হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আসলে আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ওনাদেরকে ঘিরে যারা স্ট্রাগল করছেন বিসিএস জব কম্পিটিশনে, যারা স্ট্রাগল করছেন ব্যাংক জবের জন্য, এনটিআরসি এক্সামের জন্য, ফাইনালি যারা স্ট্রাগল করছে যে প্রেপোজিশন নিয়ে যারা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই প্রেপোজিশন ওরিয়েন্টেড এই ভিডিওটি। পাশাপাশি আমি এই ভিডিওটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছি। যারা আজকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে সরাসরি প্রেপোজিশন নিয়ে একটা লাইভে ক্লাস নেওয়ার জন্য, ওনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অবশ্যই প্রেপোজিশনের উপর এই লাইভ টেলিকাস্টিং ভিডিওটি দেখে নেবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন। ক্যালব্রিজ স্পোকেন টিউব সিরাজ গ্রামার রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমার এটা উপস্থাপিত হবে। তো আমি সরাসরি ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে প্রেপোজিশন নিয়ে আপনাদেরকে খুব সাবলীল, সুন্দর, সহজভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা। তো এই ভিডিও টিউটোরিয়ালটি, সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি আমি করছি আমার লেখা ল্যাঙ্গুয়েজ স্কিল যে বইটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল বই থেকে আমার এই উপস্থাপন। তো এই বই থেকে উপস্থাপন এটা কেন এত স্বকীয়, এটার উপর আমি সংক্ষেপে একটু কথা বলে শুরু করব আমার ভিডিও টিউটোরিয়ালটি। এটা স্বকীয় হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ স্কিল বইটি বাজারের এবং দেশে এবং বিদেশে মিলে প্রায় 40 থেকে 44টি বই নিয়ে এই বইটি করা হয়েছে শর্ট ম্যানারে, যাতে করে খুব সিম্পলি স্টুডেন্টরা বুঝতে পারে, বুঝে একটা টপিককে শিখে তার বাস্তবে রূপদান করতে পারে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেন তারা সমস্যার সম্মুখীন না হয়। আর এই বইটিকে আমি এই জন্য ঢেলে সাজিয়েছি, খুব প্রিসাইজ এন্ড কনসাইজ ম্যানারে বইটি তৈরি করা হয়েছে। তো চলে আসি আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল বই থেকে এই ভিডিওটি উপস্থাপিত হচ্ছে। আর ভিডিওটি স্পন্সর করছে ক্যালব্রিজ স্পোকেন টিউব। তো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটি। এখানে অ্যাকচুয়ালি প্রেপোজিশন নিয়ে কথা বলা হচ্ছে যে প্রেপোজিশন আসলে জিনিসটা কি। প্রেপোজিশন, এখানে প্রে মিন্স হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থা। প্রেপোজিশন অর্থ হচ্ছে অবস্থার পূর্বে। কোন একটি অবস্থার পূর্বে যখন আমাদের যে ওয়ার্ডটি বসবে, যে পার্ট অফ স্পিচটি বসবে, তখন তাকে আমরা বলবো প্রেপোজিশন। ওকে, তো আমরা চলে আসি। সঠিক উচ্চারণ কিন্তু বলে রাখি প্রেপোজিশন। আপনারা অক্সফোর্ড ইভেন ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি দেখলে দেখবেন যে উচ্চারণ হবে প্রেপোজিশন, নট প্রিপোজিশন, প্রেপোজিশন। ওকে, তো দেখি আমরা প্রেপোজিশনের ডেফিনিশনটি কি বলছে। প্রেপোজিশনের ডেফিনিশন এখানে বলছে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সাথে সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রেপোজিশন বলে। তাহলে যে ওয়ার্ডটি আপনার নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এটা সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রেপোজিশন। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমরা দেখি ইংরেজিতে কিভাবে ডেফিনিশনটা আসছে বা ইংরেজিতে ডেফিনিশনটা কি। ইংরেজিতে প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর আ প্রনাউন show its relationship with other words in the sentence। এখানে বলা হচ্ছে যে প্রেপোজিশনটা হচ্ছে সেই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, যে ইন দি সেন্টেন্সের মাঝে। দ্যাট মিন্স সেন্টেন্সের মাঝে বসে সে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। তো প্রেপোজিশনের পরে ব্যবহৃত নাউন বা প্রনাউনকে আমরা প্রেপোজিশনের অবজেক্ট বলে আখ্যায়িত করব। আমরা অনেক সময় দেখে থাকবো যে প্রেপোজিশনের অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্টটা হচ্ছে, যেমন যদি আমি আপনাকে বলি যে ইন হিজ অফিস, এখানে প্রেপোজিশনটি কোথায়? ইন হিজ অফিসের প্রেপোজিশন হচ্ছে ইন, তাহলে হিজ অফিসটা হচ্ছে ইন এর অবজেক্ট। তার মানে প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। তো এখানে একটা উদাহরণে বলা যায় যে মাই ফ্রেন্ড ইজ ইন হিজ অফিস। এখানে ইন হলো প্রেপোজিশন এবং হিজ অফিস হলো অবজেক্ট। সাধারণত প্রেপোজিশনের পরে অবজেক্ট থাকে, সাধারণত প্রেপোজিশনের পরে আপনার অবজেক্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধারণত প্রেপোজিশনের পরে আপনার অবজেক্ট পাবেন। তো যে ক্ষেত্রে প্রেপোজিশনের পরে অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা ওই প্রেপোজিশনকে কি বলবো? দ্যাটস কোয়েশ্চন, ইটস কোয়েশনাল কোয়েশ্চন। দেখা গেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এভাবে একটা বাক্য আসলো যে এ বেগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড।
তা স্টুডেন্ট তো খুব হ্যাপি হয়ে গেল যদি বলা হয় আউটসাইডটা কি, কোন পার্ট অফ স্পেস। নিশ্চিত স্টুডেন্ট এখানে আনসার করে ফেলছে। আউটসাইড দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের যে টাইপস রয়েছে সেই টাইপসের মাঝে একটি টাইপে এটা পড়ছে, এটা কম্পাউন্ড প্রেপোজিশন হিসেবে এটা একটা প্রেপোজিশন। অ্যাকচুয়ালি দেখুন এখানে আউটসাইডের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। সো আপনারা যখন প্রেপোজিশনের পরে কোনো অবজেক্ট না পাবেন তখন সেই প্রেপোজিশনটাকে আপনারা আর প্রেপোজিশন না বলে সেটাকে অ্যাডভার্ব হিসেবে আখ্যায়িত করবেন। ওকে, তাহলে যে প্রেপোজিশনের পরে অবজেক্ট থাকে না সেই প্রেপোজিশনটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো। শুধু একটি শব্দের সাথে যখন একটি একটি করে প্রেপোজিশন এসে সংযুক্ত হচ্ছে তখন ওই শব্দটি আপনার বিভিন্ন বিভিন্ন মিনিং প্রদান করছে ওই বিভিন্ন ভাবে। তাহলে আমরা সিলেক্টিভলি এখন কিছু প্রেপোজিশন দেখবো যে একটি ওয়ার্ডের সাথে প্রেপোজিশন গুলো এসে এসে সিলেক্টিভ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে আখ্যায়িত হচ্ছে। এবং কি বাংলাদেশে যে যতগুলো পরীক্ষা হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষাতে এখান থেকে কোয়েশ্চেন এসেই থাকে। আর সেজন্য আমি আমার এই বইতে এটাকে সুন্দর করে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। আমি প্রথম একটা ওয়ার্ড নিচ্ছি, এখানে ওয়ার্ডটি হচ্ছে এখানে ডাই। তো ডাই দিয়ে আমরা এখানে যত প্রেপোজিশন, যেমন ডাই অফ, কে বলতে পারবেন প্রিয় ভিউয়ার্স? আপনারা কেউ কি বলতে পারবেন ডাই অফ কি? ডাই অফ, ও এফ আমরা উচ্চারণ করে অফ, অফ না, ও এফ অফ, ডাই অফ। ডাই অফ মানে রোগে মারা যাওয়া। তাহলে রোগে যদি আপনি মারা যান তাহলে কোনো একজন ব্যক্তি আপনি না কোনো একজন ব্যক্তি যদি রোগে মারা যায় তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডাই অফ। ডাই অফ মানে রোগে মারা যাওয়া। এখন তাহলে আরেকটি ওয়ার্ড আসুক, আমরা আরেকটি প্রেপোজিশনকে ডাই এর সাথে সংযুক্ত করি, দেখি কি মিন করে। যেমন ডাই বাই। ডাই বাই অর্থ কি? ডাই বাই অর্থ হচ্ছে দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া বা সুইসাইড করে মারা যাওয়া। তাহলে সেক্ষেত্রে কি আমরা ডাই বাই ইউজ করব। ডাই ভাই মানে হচ্ছে দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, বিসিএস এবং নিবন্ধন পরীক্ষাতে এই কোশ্চেন গুলো কিন্তু আসে। একটা জিনিস দেখে থাকবেন, এমন কোন এক্সাম নাই যে এক্সামে আপনার প্রেপোজিশন টেস্ট করা হয় না। এজন্য প্রেপোজিশন এটা হলো অ্যাকচুয়ালি একটা সাধনার ব্যাপার, স্টাডি করতে হয় প্রচুর। পাশাপাশি কিছু রুল জেনে রাখলে ভালো। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের প্রতি গুরুত্ব অবশ্যই প্রদান করতে হবে। হিউজ প্রেপোজিশন পরীক্ষাতে আসছে, আর প্রেপোজিশন যেহেতু আপনাকে 5 বা 10 কনফার্ম করবেন সেজন্য স্টাডি তো একটু করতে হবে। ইভেন এইচএসসি স্টুডেন্টদের জন্য বলে রাখি, এইচএসসি এর স্টুডেন্টদের জন্য 5টি প্রেপোজিশন, 5 মার্কসের প্রেপোজিশন আসবে। এখানে 10টি থাকবে হাফ মার্ক করে, এখানে 5 মার্কসের প্রেপোজিশন। তো সেখানে 3 মার্কসের জন্য সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট সেট করা হয় আর 2 মার্কসের জন্য রুল বেস সেট করা হয়। তো আমি এখন যে এই মুহূর্তে যেগুলো বলছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলছি। ডাই অফ মানে রোগে মারা গেল, ডাই বাই মানে দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া। এখন কে বলতে পারবেন দেখি ডাইফো। ডাইফো কিভাবে, অর্থ কি, মিনিংটা কি আছে? ডাইফো ডাইফো হচ্ছে দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে তাকে আমরা বলবো ডাইফো। উচ্চারণটা হচ্ছে ফো, আমরা বলি এটাকে ফর। ডাইফো ফো মানে কোনো মহৎ উদ্দেশ্য মারা গেলে আমরা ব্যবহার করব ডাইফো। এরপর আমরা দেখব যে ডাইফ্রম হচ্ছে অতিরঞ্জিত বা আঘাত বা ক্ষত থেকে মারা গেলে ডাইফ্রম হচ্ছে কোনো একজন ব্যক্তি অতিরঞ্জিত কোনো বিষয় অথবা আঘাত থেকে অথবা ক্ষত থেকে এর লোকটি মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ডাইফ্রম। ইনজুরি যেটাকে বলা হয় সেই জিনিসটা থেকে মারা গেলে আমরা ডাইফ্রম ইউজ করব। এরপর ডাইটু কে বলতে পারবেন? ডাইটু মিনিং কি? ডাইটু মিনিং হচ্ছে আপনি বাধ্য হয়ে মারা গেলে, কোন একজন লোক বাধ্য মানে মরতে বাধ্য, এখানে আর কোনো ওয়ে নেই, নো অল্টারনেটিভ ওয়ে। সো বাধ্য হয়ে মারা গেলে এখানে আমরা দেখব যে এটা হচ্ছে আপনার ডাইটু হলো বাধ্য হয়ে মারা যাওয়া। ডাই ইন মানে কি? ডাই ইন মানে হচ্ছে যুদ্ধ, অভাব অথবা কোনো একটা শান্তিতে সে মারা গেল, যে ডাই ইন হচ্ছে খুব সুখে বা শান্তিতে মারা গেল অথবা অভাবে মারা গেল অথবা যুদ্ধে মারা গেল, তখন আমরা ডাই ইন ব্যবহার করব। এখন চলে আসবো আমরা ডাই অফ। এখন অফ ব্যবহার করব, ও ডাবল এফ, অফ। ডাই অফ হচ্ছে হঠাৎ করে অথবা তীব্রভাবে একে একে মারা যাওয়া শুরু করলো, তখন কিন্তু ডাই অফ শুরু হয়েছে। হঠাৎ করে আকস্মিক আর তীব্রভাবে একে একে মারা যাওয়া শুরু হলো, মরতে শুরু করলো, তখন ডাই অফ নিয়ে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি ব্যবহার করব। ডাই ওয়ে হচ্ছে ক্ষীণ হওয়া বা মিলিয়ে যাওয়া।
আস্তে 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 ক্ষীণ হয়ে মিলিয়ে যাওয়া, তারপর নিঃশেষ হয়ে যাওয়া, মরে যাওয়া, ডাই ওয়ে। তারপর ডাইথ্রো। ডাইথ্রো হচ্ছে অবহেলার কারণে মারা গেল। কোন একজন লোকের প্রতি অনাদর, অবহেলা, ভালোবাসার অভাব, ধীরে 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 আস্তে 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 লোকটি মারা গেল, তখন সেটাকে আমরা বলবো ডাই। আমরা তখন অবহেলা, অনাদরের কারণে লোকটি যখন মারা যায়, তখন আমরা ওটাকে বলবো ডাইথ্রো। ডাইথ্রো ডাইথ্রো বলবো। ডাই ডাউন হচ্ছে কোনো কিছুর তীব্রতা কমে কমে যাওয়া, আস্তে আস্তে কোনো কিছুর তীব্রতা কমে 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 আস্তে 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 নিঃশেষ হয়ে গেল, মারা গেল। ডায়ান হলো বিলুপ্ত বা অদৃশ্য বোঝালে, হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেল, তাকে আমরা বললাম যে লোকটি এতদিন জীবিত ছিল, এতদিন ছিল এখানে, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আর যেমন মিস্টার ইলিয়াসের কথা যদি বলি, যে উনি ডাই আউট হয়ে গেছেন, ডাই আউট মানে বিলুপ্ত বা অদৃশ্য হয়ে গেলেন। যে বিএনপির যে নেতা মিস্টার ইলিয়াস সিলেটের, আপনারা শুনেছেন, উনি ডাই আউট হয়েছেন। ওকে, ডাই আউট, বিলুপ্ত বা অদৃশ্য হয়ে মারা গেলে ডাই আউট বোঝাবো। এরপর আমরা প্রেপোজিশন যদি নিয়ে বলি, আসলে প্রেপোজিশন তো আমরা জানি, প্রেপোজিশনের টাইপসটা একটু জানা দরকার। যদি প্রেপোজিশনের টাইপসের দিকে লক্ষ্য করি, আমরা মূলত বিভিন্ন ধরনের প্রেপোজিশন দেখতে পাবো। এক নম্বর প্রেপোজিশন হচ্ছে সিম্পল প্রেপোজিশন, আর ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন রয়েছে, তারপর হলো পার্টিসিপল প্রেপোজিশন রয়েছে, রয়েছে প্রেস প্রেপোজিশন, তারপর রয়েছে ডিসকুয়েস্ট প্রেপোজিশন। এভাবে বিভিন্ন ধরনের প্রেপোজিশন রয়েছে। হ্যাঁ, তো আমরা একে একে দেখবো। আমরা সিম্পল প্রেপোজিশন। সিম্পল প্রেপোজিশন একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত যদি কোনো প্রেপোজিশন আপনারা দেখেন, সেটাকে আমরা বলবেন সিম্পল প্রেপোজিশন। তো সিম্পল প্রেপোজিশন গুলোর সাথে একটু সংক্ষেপে পরিচয় নিয়ে নিই। আমরা সবাই কিন্তু সিম্পল প্রেপোজিশন গুলো সবচেয়ে বেশি চিনি, বেশি জানি। ইন, অন, অ্যাট, ফর, ফ্রম, আফটার, উইথ, টু, আপ ইত্যাদি হচ্ছে সিম্পল প্রেপোজিশন। একটা সিম্পল প্রেপোজিশন বাক্যে যদি উদাহরণ দিই, তাহলে একটা বাক্য বললে, the disciple came from Japan study। তো এখানে came from Japan, তাহলে এখানে ফ্রমটা হচ্ছে সিম্পল প্রেপোজিশন, একটি মাত্র ওয়ার্ড দিয়ে প্রেপোজিশনটি তৈরি হয়েছে। এরপর চলে আসি আমরা ডাবল প্রেপোজিশন। ডাবল প্রেপোজিশন কাকে বলে? ডাবল প্রেপোজিশন হচ্ছে যখন দুইটি সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে একটি সেট প্রেপোজিশন তৈরি হয়, তখন তাকে আমরা বলবো ডাবল প্রেপোজিশন। যেমন যদি আমরা বলি যে ইনটু, এখানে কি হয়েছে, দুটো প্রেপোজিশন আছে, একটা ইন একটা টু রয়েছে। উইদাউট, আপ টু, উইদিন, এগুলো ডাবল প্রেপোজিশন। এটা উদাহরণ যদি বাক্যে দিয়ে বলি, তাহলে বলতে হয় দি পুলিশ ইজ লুকিং ইনটু দি কেস। তাহলে ওই কেসটি দেখাশোনা করছে পুলিশটি, ওই কেসটি দেখাশোনা করছে। ইনটু এখানে ব্যবহার হয়েছে ডাবল প্রেপোজিশন হিসেবে। কম্পাউন্ড প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশন হচ্ছে এখানে নাউন, অ্যাডজেক্টিভ বা এর পূর্বে সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে যে প্রেপোজিশন গঠিত হয়, তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রেপোজিশন। ওকে, কম্পাউন্ড প্রেপোজিশন হচ্ছে যখন নাউন, অ্যাডজেক্টিভ বা এর পূর্বে সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়, তখন তাকে আমরা কম্পাউন্ড প্রেপোজিশন বলবো। যেমন মজার ব্যাপার, যেমন সাইড হচ্ছে একটি নাউন, এখানে দেখা যাচ্ছে সাইড, এসআইডি, সাইড যদি একটি নাউন হয়, তাহলে সাইডের পূর্বে আমরা যদি বাই যুক্ত করি, বাই সাইড, দ্যাট মিন্স বিসাইড, এটা হচ্ছে একটি কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন আমরা বলি অ্যাবাউট, অ্যাবাউট কে যদি এক্সপ্লেইন করি বা ভাঙি, তাহলে অন, বাই, আউট, দ্যাট মিন্স অ্যাবাউট। অ্যাবাউট, অন, এতে এ মিন্স অন এখানে, আর বাই and be means by and out, about, a compound preposition। এভাবে between রয়েছে, between কে যদি ভেঙে দিই, by plus win, twin, between, below, be তে by আর low, below, তাহলে এখানে এটা হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন। এবার behind রয়েছে, before রয়েছে, behind রয়েছে, before রয়েছে, পাশাপাশি রয়েছে along, এখানে on and long, along, a means on long, along, across, across, on, cross, that means across। সাধারণত by এর স্থলে এখানে be, on এর স্থলে এর পরিবর্তিত হয়ে কম্পাউন্ড প্রেপোজিশন গুলো গঠিত হয়েছে। বাকি আমরা যদি দেখি he said beside me, he said beside me, এখানে beside টা কিন্তু হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন। এরপর চলে আসি পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন হলো পার্টিসিপল বাক্যে প্রেপোজিশনের মতো ব্যবহৃত হলে তখন তাকে আমরা বলবো পার্টিসিপল প্রেপোজিশন। একটি বাক্যে যদি পার্টিসিপলটা প্রেপোজিশনের মতো ব্যবহার হয়, তখন তাকে আমরা কি বলবো? পার্টিসিপল প্রেপোজিশন বলবো। ওকে, যেমন রিগার্ডিং, কনসিডারিং, রিলেটিং, ওয়িং, পেন্ডিং, রেসপেক্টিং, গ্র্যান্টিং, এগুলো সব কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এসেছে। যেমন রিগার্ডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কনসিডার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিলেট মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওন এর সাথে ওনিং হয়েছে,
ও ওনের সাথে না, এখানে ওইং, ও ও হচ্ছে ঋণ করা, ও এর সাথে ওইং হয়েছে। পেন্ড, পেন্ড মানে ঝুলে থাকা, পেন্ডিং, রেসপেক্ট, রেসপেক্টিং, গ্রান্ট, গ্রান্টিং, এগুলোর সাথে আইএনজি যুক্ত হয়ে এই পার্টিসিপল গুলো তৈরি হয়েছে। এগুলোকে প্রেপোজিশন পার্টিসিপল বলা হয়। এটা হলো, এগুলোর নাম হলো পার্টিসিপল প্রেপোজিশন। Considering the quality, the price is not high. এখানে considering the quality, এখানে the quality পূর্বে কিন্তু considering ব্যবহার করা হয়েছে। considering টা হচ্ছে এখানে আপনার participle preposition। এভাবে phrase preposition রয়েছে, or prepositional phrase, যেটাকে আমরা জানি আমাদের খুবই ভাইটাল একটা টপিক, যে আমরা জানি যে ওয়ার্ড লেভেলের পরে আমাদের preposition phrase লেভেলে আমাদের জ্ঞানটা নিতে হয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের এটা খুবই ভাইটাল। ফ্রেজ প্রেপোজিশন হচ্ছে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত কোনো ফ্রেজ মাত্র প্রেপোজিশনের মতো যদি কাজ করে, তখন তাকে আমরা ফ্রেজ প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ বলবো। যেমন বাই ডিন্ট অফ, এখানে দেখুন বাই ডিন্ট অফ, এখানে বাই রয়েছে, ডিন্ট অফ রয়েছে, তাহলে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এবং ইনস্টিড অফ, ইনস্টিড অফ প্রেপোজিশনাল ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ prepositional phrase, in lieu of prepositional phrase, on the point of prepositional phrase। আমি মিনিং বলছি, by dint of হলো বলে বা জন্য, instead of অর্থ হচ্ছে পরিবর্তে, on account of, on account of হচ্ছে আপনার পক্ষে, in lieu of অর্থ পরিবর্তে, on the point of উদ্দেশ্যে। তো এগুলো হচ্ছে prepositional, এখানে হচ্ছে prepositional phrase। তারপর আমরা দেখব disguised preposition। কতগুলো preposition তার রূপ গোপন করে, মানে ছদ্মবেশে থাকে, এরূপ প্রেপোজিশনকে ডিসগুইসড প্রেপোজিশন বলে। যেমন ইট ইজ 10 o'clock, এখানে ওর মিনিংটা কি, ও কি মিন করছে, ও মিন করছে এখানে অন মিন করেছে। সো এখানে ও হচ্ছে ডিসগুইসড প্রেপোজিশন, অনটা এখানে ও হিসেবে আখ্যায়িত হয়েছে, এখানে ডিসগুইসড ছদ্মবেশে রয়েছে। এদেরকে আবার দুভাগে ভাগ করা যায় ডিসগুইসড প্রেপোজিশনকে, একটা হলো ডিটেচড প্রেপোজিশন আর একটা হলো স্পেশাল প্রেপোজিশন। তো আমরা দেখব ডিটেচড প্রেপোজিশন কাকে বলে। ডিটেচড প্রেপোজিশন হচ্ছে এই জাতীয় প্রেপোজিশন বাক্যের শেষে বিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত হয়। কিভাবে? যেমন আমরা যদি বলি হোয়াট ইজ রংপুর ফেমাস ফর, হোয়াট ইজ রংপুর ফেমাস ফর, ফেমাস ফর, রংপুর কিসের জন্য রংপুর বিখ্যাত, এখানে ওয়ার্ডের পরে কিন্তু ফরটা একদম শেষে এসে বসছে, ডিটেচড প্রেপোজিশন, এখানে ফরটা কিন্তু ডিটেচড হয়ে গিয়েছে। হোয়াট ফর এটা না হয়ে ফরটা একদম শেষে এসেছে, এটা ডিটেচড। এই প্রেপোজিশনটা যেখানে বসার দরকার ছিল সেখানে ডিটেচড, এজন্য এটার নাম ডিটেচড প্রেপোজিশন। এরপর what is the pen that you asked for, তুমি যে কলমটির জন্য বলেছিলে সেই কলমটি কোন কলমটি, এখানে ফরটা কিন্তু পেছনে এসে বসছে, ডিটেচড, বিচ্ছিন্ন অবস্থায় এসেছে। তারপর স্পেশাল প্রেপোজিশন দেন এন্ড বাট, মূলত আমরা এদেরকে স্পেশাল প্রেপোজিশন বলবো। দেন এন্ড বাট কনজাংশনের কনজাংশন আমরা জানি th a n দেন, নট দেন, দুটো জিনিস আছে, একটা হলো দেন আর একটা হলো দেন। তাহলে এখানে আমরা যেটা বলছি সেটা হলো th a n দেন and but মূলত কনজাংশন প্রেপোজিশন, এগুলো কখনো প্রেপোজিশন রূপে ব্যবহার করা হয় তখন এদের স্পেশাল প্রেপোজিশন বলা হয়। যেমন হি ডিড নাথিং এলস দ্যান লাভ, হাসা ছাড়া সে আর কিছুই করেনি। তো এখানে দ্যানটা হচ্ছে এখানে স্পেশাল প্রেপোজিশন হিসেবে আখ্যায়িত হয়েছে। তো সাম ইম্পর্টেন্ট প্রেপোজিশন, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রেপোজিশন নিয়ে এখন আবার কথা বলবো। আসলে প্রেপোজিশনের এই পার্টগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করব 4টি ভিডিওর মাধ্যমে। 3 থেকে 4টি ভিডিও প্রয়োজন হবে, 4টি টিউটোরিয়াল প্রয়োজন হবে। আপনারা যারা লাইভে দেখছেন আমাকে, আপনারা প্রেপোজিশনের এই ক্লাসগুলো যদি আপনারা করতে চান তাহলে সরাসরি ক্যালব্রিজ স্পোকেন টিউব, ক্যালব্রিজ স্পোকেন টিউবে গিয়ে আপনারা সার্চ দিবেন ইউটিউবে, সেখানে ক্যালব্রিজ স্পোকেন টিউব থেকে আপনারা প্রেপোজিশন বা গ্রামার রিলেটেড পার্টগুলোতে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আমি সেখানে আপলোড করে দিচ্ছি ভিডিওগুলো। ওকে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পক্ষ থেকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস দিয়ে আপনারা সহযোগিতা করবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তা আমরা আজকে প্রেপোজিশনগত প্র্যাকটিসের উপর নির্ভরশীল, এটা আমরা সকলেই জানি। প্রচুর প্র্যাকটিস করবেন। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত পড়বেন ততই আপনি শিখবেন, আবার যত পড়বেন ততই ভুলবেন। দি মোর ইউ রিড দি মোর ইউ ফরগেট, ডোন্ট ওয়ারি, ইউ হ্যাভ টু রিড অ্যাগেন এন্ড অ্যাগেন। ওকে, তাহলে আমরা একটা ডায়াগ্রামটা আসলে এখানে দেখানো যাচ্ছে না সরাসরি লাইভে, আমি এটা আমার সরাসরি ইউটিউবে ডায়াগ্রামটা যাচ্ছে।
আসলে আমরা যদি একটা ডায়াগ্রাম কল্পনা করি, ডায়াগ্রাম কল্পনা করার পর বা একটা বৃত্ত কল্পনা করি, বৃত্তের উপরে যদি লাইনটির সাথে লেগে কোনো কিছু অবস্থান করে বা কোনো কিছু থাকে, তখন সেক্ষেত্রে গিয়ে আমরা অন ইউজ করব। যে একটা ডট আমি বৃত্তের উপরের লাইনটার উপরে বসালাম, যেখানে দেখা যাচ্ছে একদম লেগে অবস্থান করলে অন হবে। লাগা থেকে একটু উপরের দিকে যদি থাকে তখন কি হবে? তখন আপন হবে। তারও যদি উপরে থাকে ওই ডটটি লাইনটি থেকে, তখন ওভার হবে। যদি আরো উপরে থাকে তখন কি হবে? তখন অ্যাবাভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত, বৃত্তের যে লাইনটা আছে, লাইনটার উপরে একটি লাইনের সাথে ঘেঁষে একটি ডট বসে আছে, তখন বলবো অন। আর একটু উপরে যখন স্পর্শ না করে উপরে হয় তখন আপন হবে। যদি আরো উপরে হয় তখন ওভার হবে। যদি আরো উপরে হয় তখন কি হবে? অ্যাবাভ হবে, একদম আপনার ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, the cloud moves above the sky, হ্যাঁ, moves above the sky। এভাবে যদি বাইরে থেকে প্রবেশ করে ভিতরে তখন হবে ইনটু। এখানে দেখা যাচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ হচ্ছে ইনটু, অথবা বাইরে থেকে ওই বৃত্তের দিকে কোনো কিছু আসছে, দিয়ে আসছে, তখন টু। আর যদি বৃত্তের পাশে হয় তখন বিসাইড হবে। বৃত্তের এই পাশে, রেখার পাশে যদি বসে থাকে তখন আবার বাই হবে। এভাবে আমরা দেখতে পারি। এবং বৃত্তের পাশে অবস্থান করছে ডটটি, তখন আমরা নেক্সট টু ইউজ করতে পারি। আবার বৃত্তের পাশে অবস্থান করার ক্ষেত্রে আমরা নিয়ার ইউজ করতে পারি। আবার বৃত্তের দিকে অভিমুখী কিন্তু ডটটি যাচ্ছে, তখন টু এবং টুয়ার্ডস দুইটাই ব্যবহার করতে পারি। আবার যদি বৃত্ত ক্রস করে এই ডটটি চলে যায়, এই সোজা ক্রস করে আড়াআড়ি ভাবে ক্রসটি চলে যায়, ডটটি চলে যায়, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে আক্রস। ওকে। আর বৃত্ত বরাবর যদি ভিতর দিয়ে যদি চলে যায় কোন দিকে, ওই ডটটি, একটা ডট কল্পনা করলাম, তখন হবে থ্রু। যেমন ছেলেটি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, দি বয় ইজ গোয়িং থ্রু দ্য ভিলেজ। ওকে, তাই এবার থ্রু ব্যবহার করব। আবার এখানে যদি আমরা কথা বলছি কি নিয়ে? বৃত্ত আর ডট নিয়ে, তাহলে কিসের উদ্দেশ্যে কথা বলছি? উদ্দেশ্য বলতে অব ইউজ করব। অব, আমরা এই ডটটি বৃত্তের উদ্দেশ্যে নিয়ে বলছি, তাহলে অব, অব হবে। আচ্ছা, তার as far as, যত দূর পর্যন্ত আমরা বৃত্তের লাইনটি দেখতে পাচ্ছি, as far as ইউজ করব আমরা এখানে। তারপরে আমরা ইউজ করব বৃত্তের যদি নিচে হয় স্পর্শ করে ডটটি, তখন ডাউন হবে। আর স্পর্শ না করে, স্পর্শ করে নিচে হলে ডাউন হবে। স্পর্শ না করে যদি নিচে হয়, আরেকটু নিচে হয়, তখন কি হবে? আন্ডার হবে। আবার যদি, যেমন পানির ভিতরের দিকে নিচে কোথায় এক জায়গায় আছে, তখন আমরা আন্ডারনিথ বলবো। আর বৃত্তের নিচে যেখানে স্পর্শ না করে, তখন আন্ডার হবে। স্পর্শ না করে আরো নিচে হলে আন্ডারনিথ হবে। আরো নিচে হলে বিনিথ হবে, পানির তলায় বুঝাতে গিয়ে। একদম নিচে, একদম নিচে, একদম গ্রাউন্ডের একটু উপরে যখন হবে, তখন আমরা সেক্ষেত্রে গিয়ে কি ইউজ করব? আমরা সেক্ষেত্রে গিয়ে আমরা বেলো ইউজ করব। ওকে। আর বৃত্তটাকে ঘিরে ডটটি ঘুরছে, তখন অ্যারাউন্ড হবে। আর বৃত্তটার সম্বন্ধে এই ডটটি কিছু বলছে, তখন আমরা বাউট বলবো। আর বৃত্তটার এখানে পাশে কোনো একটা জায়গায় আবার অ্যাটু ইউজ করতে পারি। আর বৃত্তের ভিতর থেকে বাইরের দিকে কোনো কিছু বেরিয়ে আসতেছে, তখন আউট অফ হবে। আবার বৃত্ত হতে সামনের দিকে কোথাও যাচ্ছে, তখন আমরা ফ্রম বলবো। বৃত্ত থেকে বের হয়ে যাচ্ছে, এ ওয়ে ফ্রম দিস সার্কেল। তারপর হচ্ছে বৃত্তের উল্টা পাশে বসে আছে, অপোজিট অথবা আগেইনস্ট ইউজ করব। হ্যাঁ, এইভাবে ইউজ করব। বৃত্তটাকে ক্রস করে অতিক্রম করে চলে যাচ্ছে, তখন ফাস্ট ইউজ করব। PEAST, ফাস্ট, ফাস্ট ইউজ করব, অথবা ফাস্ট ইউজ করব। তো এই হচ্ছে ব্যাপার। টু হচ্ছে কোন দিকে বা গতি বোঝালে, এই ইন হচ্ছে ভিতরের স্থিতি বোঝালে, আন্ডার হচ্ছে অবিচ্ছিন্নভাবে নিচে, নিচে এরকম অবস্থা বোঝালে, অন হচ্ছে কোনো কিছুর উপরে থাকবে এবং অবিচ্ছিন্নভাবে বোঝালে, ওভার হচ্ছে কোনো কিছুর উপরে বিচ্ছিন্নভাবে গতিতে থাকলে, ফ্রম হচ্ছে টু এর বিপরীত বোঝালে, আর ইনটু হচ্ছে ভিতরের দিকে গতি বোঝালে, আউট অফ হচ্ছে ইনটু এর বিপরীত বোঝালে, যেমন বাইরে থেকে ভিতরে ইনটু, ভিতর থেকে বাইরে আউট অফ। অ্যাবাভ হচ্ছে কোনো কিছু বিচ্ছিন্নভাবে উপরে স্থির অবস্থায় বোঝালে অ্যাবাভ। বিলো হচ্ছে বিচ্ছিন্নভাবে নিচে ঝুলে থাকা বোঝালে। তো ধন্যবাদ আপনারা এই আমার ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা আমার আমার যে চ্যানেলটি রয়েছে ওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, আরো আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আরো নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই টিউটোরিয়ালটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইন্টারমিডিয়েট, এইচএসসি, আপনার ডিগ্রি জেনারেল, ইভেন আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক এক্সামে আপনাদেরকে প্রচন্ড হেল্প করবে।
এই মতামত ব্যক্ত করে এই ভাবে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আমি আবার একটা গ্রুপের সাথে লাইভে আসবো এই প্রাপোজিশন নিয়ে, আমি সরাসরি লাইভে আবার কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্টে হোম, স্টে সেফ। ওকে, ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম আমার পক্ষ থেকে, আমার ক্যালব্রিজ স্পোকেন টিউবের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।